বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ আলোচনায় ইতিমধ্যে সারি ও কলাম ম্যাট্রিক্স থেকে শুরু করে ট্রান্সপোজ ম্যাট্রিক্স অর্থাৎ রূপান্তরিত ম্যাট্রিক্স পর্যন্ত পড়েছি। তোমরা নিশ্চয়ই অনেক স্পষ্ট বুঝেছ। তথাপিও আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স সম্পর্কে আমাদের অবশ্যই স্পষ্ট ধারণা লাভ করতে হবে। তা না হলে এই লেভেলে অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেলে ম্যাট্রিক্সের যতটুকু জ্ঞান থাকা দরকার তার পূর্ণতা আসবে না। গুরুত্বপূর্ণ সেই ম্যাট্রিক্সগুলোর মধ্যে প্রথমেই আমরা যেটা পড়ব সেটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর তার সাথেই পড়তে হবে বিপ্রতিসম ম্যাট্রিক্স। এরপরে আমাদের পড়তে হবে আয়তাকার ম্যাট্রিক্স, পড়তে হবে উপম্যাট্রিক্স, পড়তে হবে ব্যতিক্রমী ও অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এরপরে ম্যাট্রিক্সের আলোচনায় ম্যাট্রিক্সের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাট্রিক্স, যেটা সম্পর্কে আমাদের স্পষ্ট জ্ঞান লাভ না করলেই নয়, সেটি হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। আর বিপরীত ম্যাট্রিক্স ভালো করে বুঝতে হলে, স্পষ্ট বুঝতে হলে আমাদের যেমন তার আগে ব্যতিক্রমী ও অব্যতিক্রমী ম্যাট্রিক্স বুঝতে হবে, তারপরে বিপরীত ম্যাট্রিক্সের সাথে আমাদের অবশ্যই বুঝতে হবে অনুবন্ধী ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স সম্পর্কে। সো এই ম্যাট্রিক্সগুলোর প্রত্যেকটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি বলবো বিপরীত ম্যাট্রিক্স তথা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আর এমসিকিউ এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স। এই প্রতিসম ম্যাট্রিক্স ও বিপ্রতিসম ম্যাট্রিক্সের যে প্রপার্টিস অর্থাৎ বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলিও আসলে আলাদাভাবে আলোচনা করা দরকার এবং আমি আলোচনা করব আশা রাখছি। আবার বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যগুলো আমাদের স্পষ্ট করে জানতে হবে। পরবর্তীতে আমি সেগুলি আলোচনা করব ইনশাল্লাহ। তো চলো এবার আমরা এই ম্যাট্রিক্সগুলা সম্পর্কে সম্যক ধারণা লাভ করি। প্রথমে প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করা হলে যদি সেই পূর্বের ম্যাট্রিক্সই পাওয়া যায় তাহলে ওই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। ধরো এ একটি ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি আমরা এ ম্যাট্রিক্সটাই পেয়ে যাই, ট্রান্সপোজ করা সত্ত্বেও যদি আমরা আগের ম্যাট্রিক্সটাই পেয়ে যাই, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স। তার মানে এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ এমনটি হবে, অর্থাৎ এ কে ট্রান্সপোজ করে আমরা এ ম্যাট্রিক্সই পাবো। উদাহরণ নেওয়া যাক, এ ম্যাট্রিক্সটা যদি হয় ধরো এরকম একটি ম্যাট্রিক্স, তাহলে লক্ষ্য করো যে একে যদি আমরা ট্রান্সপোজ করি অর্থাৎ সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে রূপান্তর করি, তাহলে এই ম্যাট্রিক্সই আসে কিনা দেখি তো। সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে রূপান্তর করি, এ ট্রান্সপোজ। দেখো এই ম্যাট্রিক্সের প্রথম সারিকে আমরা এটি যে ম্যাট্রিক্স তার প্রথম কলামে রূপান্তর করেছি। এ ম্যাট্রিক্সের দ্বিতীয় সারিকে আমরা এটি অর্থাৎ ট্রান্সপোজ করে এই যে দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম করেছি, তদ্রূপ তৃতীয় সারিকে তৃতীয় কলাম করেছি। এতে দেখো আমরা যে ম্যাট্রিক্স পেয়েছি এটা আসলে এ ম্যাট্রিক্স। লক্ষ্য করো, তার মানে এক্ষেত্রে এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ। তাহলে এক্ষেত্রে আমরা এই এ ম্যাট্রিক্সকে বলবো প্রতিসম ম্যাট্রিক্স। চমৎকার। প্রতিসম ম্যাট্রিক্স খুব সহজে চেনার জন্য প্রতিসম ম্যাট্রিক্সের দুটি বৈশিষ্ট্য আমাদের স্পষ্টতই জানতে হবে। কারণ প্রতিসম ম্যাট্রিক্স নিয়ে যে এমসিকিউ প্রশ্নটা হয়ে থাকে সেটা হলো যে ক খ গ ঘতে চারটি ম্যাট্রিক্স উল্লেখ করে বলা হবে নিচের কোনটি প্রতিসম ম্যাট্রিক্স। তখন তো আমাদের খুব স্বল্প সময়ের মধ্যে আইডেন্টিফাই করতে হবে, তাই না? এই যে ট্রান্সপোজ করার সেই সময় তো থাকবে না, এত সময় পাবো কোথায়? লিখতে হবে, এত সময় তো থাকবে না আমাদের হাতে। কাজেই দেখেই যেন আমরা বুঝে নিতে পারি এটি সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স। তা যদি বুঝতে চাই তাহলে যেটা জানতে হবে সেটা হলো প্রতিসম ম্যাট্রিক্সের প্রথম যে বৈশিষ্ট্য সেটা হলো এটি অবশ্যই স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। কাজেই আমরা কিন্তু সংজ্ঞাতে সেটা উল্লেখ করব যে একটি স্কয়ার ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করে যদি পূর্বের ম্যাট্রিক্সটি পাওয়া যায় তাহলে ওই ম্যাট্রিক্সকে প্রতিসম ম্যাট্রিক্স বলে। এভাবে আমরা বলবো, কারণ প্রতিসম ম্যাট্রিক্স অবশ্যই স্কয়ার ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স। এরপরে দ্বিতীয় যে বৈশিষ্ট্য
সেটা জানতে হবে। সেটা হলো যে এ আই জে ইকুয়ালস টু এ জে আই। এটা আসলে কি? এই যে স্মল লেটারে এ, এটা তো আসলে একটা ভুক্তি। আমরা জানি ভুক্তিগুলোকে স্মল লেটারে দেখানো হয়। তাহলে এই যে স্মল লেটারে এ, এটা আসলে ভুক্তি নির্দেশ করছে। আর আই যে লেখার অর্থ হচ্ছে এই আই হচ্ছে এই ভুক্তির সারি, আর জে হচ্ছে এই ভুক্তির কলাম। তার মানে আই তম সারি আর যে তম কলামে যে ভুক্তি থাকবে সেটা হবে যে তম কলাম আই তম সারিতে ভুক্তির, মানে এইটা হবে এখানে সারি, এটা হবে কলাম। তো তাহলে আমরা তো জানি যে আগে সারি লেখা হয় পরে কলাম লেখা হয়, তার মানে যে হচ্ছে এক্ষেত্রে সারি আর আই হচ্ছে এক্ষেত্রে কলাম। মানে আই যে তম ভুক্তি হবে যে আই তম ভুক্তির সমান, একেবারে সমান। এই বিষয়টা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের যেটা জানতে হবে, আমরা জানি অলরেডি, সেটা হলো স্কোয়ার বা বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ। যেমন এ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ এটি। মুখ্য কর্ণের দুই বিপরীত পাশে, যেমন ধরো মুখ্য কর্ণের নিচে একটি যে ভুক্তি দেখতে পাচ্ছি জিরো, এই জিরোর কিন্তু সারির সংখ্যা 2। দেখো এটা 2 নম্বর সারির প্রথম ভুক্তি, এই যে 2 নম্বর সারির প্রথম ভুক্তি, তার মানে সারির সংখ্যা 2 এবং এটা 1 নম্বর সারিতে আছে, কলামের সংখ্যা 1। তাহলে 2-1তম ভুক্তি হচ্ছে 0। তাহলে 2-1তম ভুক্তি যদি 0 হয় তাহলে 1-2তম ভুক্তি, এই যে 1 নম্বর সারির 2 নম্বর কলাম 1-2তম ভুক্তি হলো 0। তার মানে এই দুটা দেখো একই, অর্থাৎ মুখ্য কর্ণের বিপরীত পাশে অবস্থিত দুটি ভুক্তি একই। একইভাবে এই যে -1, এটা কিন্তু 3 নম্বর সারির 1 নম্বর কলামে রয়েছে। তাহলে 1 নম্বর সারির 3 নম্বর কলামে এই যে এটা দেখো একই হবে। তার মানে মুখ্য কর্ণের বিপরীত পাশে অবস্থিত ভুক্তিগুলো সমান। একইভাবে দেখো এই যে এই 4 চিহ্ন সহ একই। আমরা যদি প্রতিসম ম্যাট্রিক্স দেখি তাহলে নিশ্চয়ই 3-4টি ম্যাট্রিক্স দেওয়া থাকলে সেখান থেকে কোনটি প্রতিসম নিশ্চয়ই আমরা বাছাই করে নিতে পারবো। ওকে, চলো এবার আমরা প্রতিসম নয় বিপ্রতিসম বা বক্র প্রতিসম, যাকে ইংরেজিতে বলা হয় স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে যদি আমরা পূর্বের ম্যাট্রিক্সের ঋণাত্মক মান পাই তাহলে তাকে আমরা বলবো বিপ্রতিসম ম্যাট্রিক্স। অর্থাৎ এ যদি হয় একটি ম্যাট্রিক্স, তার ট্রান্সপোজ হবে এ টি, আর এই এ টি হবে -a এর সমান। তাহলে আমরা এই এ ম্যাট্রিক্সকে বলতে পারবো বিপ্রতিসম ম্যাট্রিক্স বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স, ইংরেজিতে যাকে বলা হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। একটি উদাহরণ নেওয়া যাক। এ একটি ম্যাট্রিক্স, এটি অবশ্যই একটি বর্গ ম্যাট্রিক্স। মনে রাখবে প্রতিসম ম্যাট্রিক্স যেমন বর্গ ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্সও বর্গ ম্যাট্রিক্স। কাজেই সংজ্ঞায় কিন্তু আমরা বর্গ ম্যাট্রিক্স কথাটা উল্লেখ করতে পারি। আমরা এভাবে বলতে পারি যে একটি বর্গ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি পূর্বের ম্যাট্রিক্সের ঋণাত্মক মানের সমান হয় তাহলে তাকে বিপ্রতিসম ম্যাট্রিক্স বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স বলে। যেমন দেখো এই যে এ একটি বর্গ ম্যাট্রিক্স, এর ট্রান্সপোজ করি তাহলে এটি পেলাম। দেখো এই যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা, এর ভুক্তিগুলো থেকে আমরা যদি মাইনাস কমন নিই তাহলে দেখো আমরা এ ম্যাট্রিক্স পেয়ে যাই। এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটা পেয়েছি এটা কিন্তু অবিকল, দেখো এ ম্যাট্রিক্সে যা আছে তাই, মাইনাস কমন নেওয়ার পর। এবার আমরা তাহলে এটাকে লিখতে পারি -a, তার মানে এ টি ইকুয়ালস টু -a। এক্ষেত্রে এই এ ম্যাট্রিক্সকে আমরা বলবো বিপ্রতিসম ম্যাট্রিক্স বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রতিসম ম্যাট্রিক্সের যেমন দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখেছিলে, যাতে আমরা খুব সহজে প্রতিসম ম্যাট্রিক্সকে চিনতে পারি, তেমনি বিপ্রতিসম ম্যাট্রিক্সকে খুব সহজে চেনার জন্য দুটি বৈশিষ্ট্য আমাদের চিনলেই হবে। তার একটি হচ্ছে aij ইকুয়ালস টু -aj। aij এবং aj বলতে কি বুঝায় আমি প্রতিসম ম্যাট্রিক্সে বুঝিয়েছি, আর এটা বোঝার জন্য প্রধান কর্ণে আমাদের যেতে হবে, মুখ্য কর্ণে। তো মুখ্য কর্ণে আমরা যাই, তার আগে আমরা দ্বিতীয় বৈশিষ্ট্যটা দেখে আসি। দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে aij ইকুয়ালস টু 0, তার মানে একটা ভুক্তি ইকুয়ালস টু 0, 0 ভুক্তি থাকবে যখন i ইকুয়ালস টু j, তার মানে i j তম ভুক্তি 0, যেখানে i ইকুয়ালস টু j, তার মানে সারি এবং কলাম সংখ্যা সমান।
যে সকল ভুক্তির, এই যে 2 নম্বর যে চিহ্নটা, বৈশিষ্ট্যটা, এটা হলো, এটার বাংলা বর্ণনা যদি দেই তাহলে এরকম হয়: যে সকল ভুক্তির সারি এবং কলাম সংখ্যা সমান সেই ভুক্তিগুলোর মান হবে 0 বি প্রতিসম ম্যাট্রিক্সে। লক্ষ্য করো যে সারি এবং কলাম সংখ্যা সমান হয় 1 নম্বর সারির 1 নম্বর কলামে যে ভুক্তিটা রয়েছে, এই যে এই ভুক্তিটার সারির সংখ্যাও যা, কলাম সংখ্যাও তাই, এটা 1 নম্বর সারির 1 নম্বর কলামে রয়েছে, রাইট? 1 নম্বর সারির 1 নম্বর কলামে। তেমনি এই যে 0, এই ভুক্তিটা লক্ষ্য করো, এটা 2 নম্বর সারির 2 নম্বর কলামের একটি ভুক্তি, তার মানে সারি এবং কলাম সংখ্যা সমান। তেমনি এই যে মুখ্যকর্ণের লাস্ট যে উপাদানটা 0, এটাও দেখো 3 নম্বর সারির 3 নম্বর কলামের একটি ভুক্তি, তার মানে যে ভুক্তিগুলোর সারি এবং কলাম সংখ্যা সমান সেই ভুক্তিগুলো 0। তার মানেই হচ্ছে মুখ্য কর্ণের প্রত্যেকটা ভুক্তি 0। তাহলে আমরা স্পষ্ট যে বি প্রতিসম ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের প্রত্যেকটা ভুক্তি 0। আর মুখ্য কর্ণের ঠিক 2 বিপরীত পাশে অবস্থিত ভুক্তিগুলো হবে সংখ্যা মানে সমান কিন্তু চিহ্নে বিপরীত। যেমন ধরো, এই যে মুখ্য কর্ণের নিচে আছে -1, এটা 2 নম্বর সারির 1 নম্বর কলামের একটা ভুক্তি, 2 নম্বর সারির 1 নম্বর কলাম। তাহলে এটাকে উল্টে দিলে হয় 1 নম্বর সারির 2 নম্বর কলাম। এই যে 1 নম্বর সারির 2 নম্বর কলামের উপাদানটাও সেম 1 কিন্তু চিহ্ন বিপরীত, সংখ্যা মান সমান কিন্তু চিহ্ন বিপরীত। একইভাবে দেখো 3 নম্বর সারির 1 নম্বর কলামে রয়েছে 4, এই ভুক্তিটা মুখ্য কর্ণের ঠিক বিপরীত পাশে আমরা পাই -4, তার মানে 1 নম্বর সারির 3 নম্বর কলামে যে ভুক্তিটি রয়েছে সেটা -4, বিপরীত, সংখ্যা মান সমান কিন্তু চিহ্ন বিপরীত। একইভাবে দেখো এই যে মুখ্য কর্ণের নিচে যে ভুক্তি রয়েছে সেটা -3, আর ও পাশে যে ভুক্তি রয়েছে ওটা +3, তার মানে এটা হলো, এটা যদি বলি আমি i তম ভুক্তি, তাহলে ওইটা ji তম ভুক্তি, সংখ্যা মান সমান কিন্তু চিহ্ন বিপরীত। তো বিপ্রতিসম ম্যাট্রিক্স নিশ্চয়ই এখন দেখে চিনবে। প্রথম চিহ্ন দেখতে হবে যে মুখ্য কর্ণের প্রত্যেকটা ভুক্তি 0, এটা দেখে আমরা বুঝতে পারি যে এটা বিপ্রতিসম ম্যাট্রিক্স হওয়ার সম্ভাবনা। তারপরে আমরা এই মুখ্য কর্ণের বিপরীত পাশের ভুক্তিগুলো দেখব যে সংখ্যামান সমান এবং চিহ্ন বিপরীত কিনা। যাদের সংখ্যামান সমান এবং চিহ্ন বিপরীত পাবো সেটাই বিপ্রতিসম ম্যাট্রিক্স। এই বিপ্রতিসম ম্যাট্রিক্স এবং প্রতিসম ম্যাট্রিক্সের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে ইনশাল্লাহ আমি পরবর্তীতে আলাদাভাবে আলোচনা করব, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। ওকে, চলো এবার আমরা জানবো ব্যতিক্রমী ম্যাট্রিক্স সম্পর্কে। অনেক গুরুত্বপূর্ণ। আমরা ম্যাট্রিক্সের অধ্যায়ের পর যখন আমরা নির্ণায়ক আলোচনা করব সেখানেও এই ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কাজ রয়েছে। আমরা যদি না চিনি ব্যতিক্রমী ম্যাট্রিক্স তাহলে সেখানে আমরা সমস্যাগুলো সমাধান করতে পারবো না নির্ণায়ক সম্পর্কিত। সুতরাং এটা জানা দরকার। খুবই সহজ। ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে হচ্ছে যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান সমান। ওমা, আমরা তো নির্ণায়ক এখনো জানি না। হ্যাঁ, নির্ণায়ক সম্পর্কে তো পরবর্তী অনুশীলনীতে জানবো, তার অবশ্যই আমরা প্রিডিসকাশন করব, বেসিক আলোচনা করব, কিন্তু এখন ব্যতিক্রমী ম্যাট্রিক্স বোঝার জন্য যেটুকু আলোচনা দরকার তা তো করতে হবে। তো চলো সেটুকু অন্তত করি, ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা অন্তত বুঝে নেওয়ার জন্য যেটুকু দরকার। ধরে নাও এ একটি ম্যাট্রিক্স, আমি আগেই একে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলছি না, এখন এই যে এ একটা ম্যাট্রিক্স বলছি, এই এ ম্যাট্রিক্সের নির্ণায়ককে আমরা লিখব খাড়া দাগের ভিতরে এ। তাহলে ডান পাশে থার্ড ব্র্যাকেটের ভিতরে ভুক্তিগুলো না লিখে খাড়া দাগের ভিতরে লিখলেই নির্ণায়ক পাবো। তাহলে এ ম্যাট্রিক্সের নির্ণায়ক হবে এমন। এখানে যে খাড়া দাগের ভিতরে এ, তার মানে এ ম্যাট্রিক্সের নির্ণায়ক বোঝায়। আর ডান পাশে দেখো এ ম্যাট্রিক্সের ভুক্তি যেমন থার্ড ব্র্যাকেটে ছিল সেই ভুক্তিগুলোই আছে, কিন্তু দুপাশে দুটি খাড়া দাগের ভিতর, থার্ড ব্র্যাকেট নয়। তাহলে আমরা পেয়ে গেলাম এ ম্যাট্রিক্সের নির্ণায়ক। এখন এর মান কিভাবে নির্ণয় করব? এই যে মুখ্য কর্ণের উপাদান দুটো আগে গুণ করব, তাহলে কত পাবো? -12। তারপরে সূত্রের একটি মাইনাস চিন্তা করব, আর এই যে গৌণ কর্ণের ভুক্তি দুটি গুণ করব -12। তাহলে সূত্রের মাইনাস আর এই যে -12, তাহলে +12। তো এদিকে পেলাম -12 মুখ্য কর্ণের ভুক্তিগুলা গুণ করে, তারপরে সূত্রের মাইনাস আর এই মাইনাস গুণ করে আমরা পেলাম +12, -12 +12 0। তার মানে এ ম্যাট্রিক্সের যে নির্ণায়ক তার মান আমরা কিন্তু পেয়ে গেলাম 0। তাহলে দেখা যাচ্ছে যে একটি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হতে পারে।
যদি কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হয় তাহলে সেই ম্যাট্রিক্সকেই আমরা বলবো ব্যতিক্রমী ম্যাট্রিক্স। একইভাবে যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হবে না তাকে আমরা বলবো অব্যতিক্রমী ম্যাট্রিক্স। যেমন বি একটি ম্যাট্রিক্স, তার নির্ণায়ক বি এবং এর মান আমরা একইভাবে নির্ণয় করলে দেখা যাচ্ছে আমরা মান পাচ্ছি 24 না এসে এখানে অন্য কিছু আসতে পারত, তবে যাই আসুক এটা 0 নয়, ফলে বি একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। খুবই সহজ, কিন্তু গুরুত্ব রয়েছে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের আলোচনায়। ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্সের অনেক গুরুত্ব। চলো এবার আমরা আরও ছোট্ট দুটি সহজ ম্যাট্রিক্স চিনে নেই। উপম্যাট্রিক্স, এগুলি আসলে খুব একটা গুরুত্ব রাখে না ম্যাট্রিক্সের সমস্যা সমাধানের জন্য, তারপরেও একটু চিনে নেই, সংজ্ঞাগুলো জেনে নেই। উপম্যাট্রিক্স কি? কোনো ম্যাট্রিক্সের নির্দিষ্ট সংখ্যক সারি ও কলাম বাদ দিয়ে বাকি যেটুকু থাকে সেইটুকু নিয়ে গঠিত ম্যাট্রিক্সকেই বলবো আমরা আগের ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স। যেমন এ একটি ম্যাট্রিক্স, দেখো এর তৃতীয় সারি এবং তৃতীয় কলাম যদি বাদ দিয়ে দেই তাহলে এরকম একটি ম্যাট্রিক্স পাবো। দেখো, ধরো এটাকে বি ম্যাট্রিক্স ধরলাম। লক্ষ্য করো এখানে তৃতীয় কলাম এবং তৃতীয় সারি বাদ দিয়ে বাকি ভুক্তিগুলো নিয়ে এই ম্যাট্রিক্স গঠিত। কাজেই এই ম্যাট্রিক্সটাকে আমরা যদি বলি বি ম্যাট্রিক্স, তাহলে এই বি ম্যাট্রিক্স হচ্ছে এ ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স। একইভাবে আমরা যদি আরও একটি ম্যাট্রিক্স চিন্তা করি, সি একটি ম্যাট্রিক্স নিলাম। লক্ষ্য করো এর ভুক্তি 5, 6, 8, 9, এই যে 5, 6, 8, 9 এখান থেকেই নেওয়া হয়েছে। এখানে প্রথম সারি এবং প্রথম কলাম বাদ দিয়ে বাকিটুকু নেওয়া হয়েছে। সুতরাং এই সি ম্যাট্রিক্স কিন্তু এই এ ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স। আমরা আরও করতে পারি, যেমন ধরো ডি একটি ম্যাট্রিক্স নেওয়া হলো 4, 5, 7, 8, এই যে 4, 5, 7, 8, তার মানে প্রথম সারি আর তৃতীয় কলাম বাদ দিয়ে বাকিটুকু নেওয়া হয়েছে। কাজেই এই ডি ম্যাট্রিক্সও এ ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স। আশা করি উপম্যাট্রিক্সের কনসেপ্ট তোমাদের কাছে একেবারেই ক্লিয়ার। আরও একটি ছোট্ট ম্যাট্রিক্স সম্পর্কে জানি, আয়তাকার ম্যাট্রিক্স, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। এটা কি? যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান নয়, অর্থাৎ যদি এমন হয় যে m/n আকারের একটি ম্যাট্রিক্সে m ≠ n, m এখানে সারি, n হচ্ছে কলাম, তাহলে m ≠ n মানে সারি আর কলাম সমান নয়। তাহলে যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান নয় তাকে আমরা বলতে পারি আয়তাকার ম্যাট্রিক্স। এটা খুব সহজ। যেমন ধরো এ একটি ম্যাট্রিক্স, এখানে লক্ষ্য করো এই এ ম্যাট্রিক্সের সারির সংখ্যা 1, 2, কিন্তু কলামের সংখ্যা 1, 2, 3, সুতরাং এটি একটি আয়তাকার ম্যাট্রিক্স। একইভাবে আরও একটি ম্যাট্রিক্স নেই, যেমন বি একটি ম্যাট্রিক্স। লক্ষ্য করো এর সারির সংখ্যা 1, 2, 3 আর কলামের সংখ্যা 1, 2, তার মানে সারির সংখ্যা 3, কলামের সংখ্যা 2, সারি আর কলাম সংখ্যা সমান নয়। এ ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা যেমন সমান নয়, তেমনি বি ম্যাট্রিক্সেরও সারি এবং কলামের সংখ্যা সমান নয়। সুতরাং এই দুটি ম্যাট্রিক্স আয়তাকার ম্যাট্রিক্স। এগুলি সম্পর্কে এতটুকু ধারণা লাভ করা এই লেভেলের জন্য যথেষ্ট।